উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে সেই প্রশ্ন তুলেছেন ঢাকা 12 আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। মানে ঢাকায় কোথায় হবে সেটি তিনি প্রশ্ন তুলেছেন। বিষয়টি এত দুঃখজনক, আরও বেশি দুঃখজনক এই বিষয়বস্তুটি সংসদে উত্থাপন হয়েছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মাধ্যমে, যারা দীর্ঘদিন বলেছে এবং মানুষও সেটা কিন্তু খুব গ্রাহ্য করেছে যে এমপিদের পুরো নাম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তারা থাকবেন সংসদে, থাকবেন অর্থ ঘুমাবেন তা নয়, সংসদীয় কাজকর্ম নিয়ে আইন সংস্কার করবেন, আইন তৈরি করবেন, দেশের প্রশাসন যন্ত্র ঠিকভাবে চলছে কিনা, কোন প্রক্রিয়া চললে আরও ভালো হয়, তারা এগুলো নিয়ে কাজ করবেন। তারা রাস্তাঘাট নিয়ে থাকবেন না, ইট রড বালো সিমেন্টের কারবার নিয়ে তারা থাকবেন না। এই কথাগুলো কিন্তু মানুষ খুব খেয়েছে, আসলে যৌক্তিকতা আছে। তাহলে তথাকথিত ওই ডেভেলপমেন্ট ওয়ার্ক অর্থাৎ ইট রড সিমেন্টের কারবার কারা করবেন? করবেন স্থানীয় সরকার, উপজেলা চেয়ারম্যান করবেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করবেন, মেয়র করবেন। দেখা গেল এনসিপির একজন নেতা, যারা ওইটার প্রবক্তার মতো বলা চলে, যে তারা সংসদে নিয়ে একটা চাপও তৈরি করবেন এরকম একটা প্রত্যাশা ছিল, ওখানে তারা চেয়ে বসতেন কি যে তারা এলাকায় একটা অফিস চান, সোজা বাংলা কথা সেটা। তো ঢাকার যিনি আছেন তিনিও তো চাইবেন, এটাই তো স্বাভাবিক। তো চাওয়া তো কাছাকাছি হয়ে যাচ্ছে। তারা কিন্তু আমাদেরকে শুনিয়েছিলেন যে একটা নতুন বন্দোবস্তের কথা, কিন্তু দেখা গেল তারা পুরনো বন্দোবস্তকে আরও পোক্ত করতে চাচ্ছে। গত কয়েকদিন আপনি খেয়াল করেন, বিরোধী দল সাধারণত এগুলো বেশি করছে, খুব খেয়াল করবার মতো বিষয়। সুযোগ পেলে রাস্তাঘাটের কথা বলছে, ব্রিজ কালভার্টের কথা বলছে। 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন সভা সেমিনারে আমাদের সুশীল সমাজ থেকেও বারবার বলা হয়েছিল যে এমপিরা যেন এসব নিয়ে না থাকেন, তারা যেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে সম্ভব হলে ভূমিকা রাখেন অর্থাৎ যে স্থানীয় সরকার নিয়ে যেন তারা মাথা না ঘামান। কিন্তু এখনকার নমুনাতে মনে হচ্ছে যে তারা ওখানে দিকে ভালো নজর যাচ্ছে, তারা এলাকায় একটা অফিস চাচ্ছেন। এমনিতে বলেছেন ঢাকায় কোনো সরকারি প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না, এটাও শুনতে ভালো লেগেছিল, কিন্তু এখন আবার এলাকায় অফিস চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ঢাকার যিনি চেয়েছেন তিনি অত্যন্ত যৌক্তিকে চেয়েছেন, এগুলো কাঙ্ক্ষিত ছিল না মোটেই। আর এখানে জামাতের বিষয়ে যে একটা রাজ্জাকি ভাই যেটা বলেছেন যে রেজিমেন্টাল দল, তারা সত্য। জামাতের মধ্যে গত মাস কয়েক ধরে বা নির্বাচনের আগ থেকে আমরা খেয়াল করেছি একটা জিনিস, যে শ্রেণীবদ্ধ রাজনীতিবিদ না হওয়ার একটা চেষ্টা। এবার কিন্তু পয়লা বৈশাখে ভালো রকমের একটা চেষ্টা করেছে, তারা শোভাযাত্রাও বের করেছে। কিন্তু দলটির একটি দুর্ভাগ্য আছে, যেহেতু দীর্ঘদিন তারা অন্যমুখী ছিল, এখন তারা শহীদ মিনারে গেলে প্রশ্ন তোলে যে এরা আসে কেন। এর আগ পর্যন্ত প্রশ্ন ছিল যে এরা আসে না কেন। স্মৃতিসৌধ গেলে, শহীদ মিনারে গেলে তখন প্রশ্ন ছিল যে তারা কেন আসে। এই যন্ত্রণা, এই গালমন্দ তাদেরকে শুনতে হবে যদি তারা সার্বজনীন হওয়ার চেষ্টা করে। আর যেহেতু মাত্র চেষ্টাটা সবে শুরু করেছে, এ ধরনের কিছু গালমন্দ তাদেরকে হজম করতে হবে, এবং যদি তারা নিয়মিত কাজ করে অবশ্যই তারা সফল হবে। কারণ বিভিন্ন সেক্টরে আমি জামাতের নেতাদেরকে যেটা খেয়াল করি, তারা যেভাবে ইসলামের কথাটা যত বারবার যেভাবে নির্বাচন আসলে বেশি করে বলেন বা ফরম্যাট চেঞ্জ করে বলেন, অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু জামাতে ইসলামীকে আবার ইসলামিক দল মানতে নারাজ। জামাতে নিয়ে ইদানিং কিন্তু খুব একটা আপত্তি করে না, যদিও নামের সাথে ইসলাম আছে, জামাতে ইসলাম। তো জামাত ওই বিতর্কে কম যাচ্ছে ইদানিং, যে তারা ইসলামী দল কিনা বা গেলে কতটুকু তারা ইসলাম। আর আমাদের এখানে ইসলামের ভাগ বিভাজনের তো শেষ নেই। আমাদের বাদ বাকি ইসলামিক দলগুলো এবং জামাত বসে এবার একটা আওয়াজ দিয়েছিল যে ধর্মীয় ভোটগুলো এক বক্সে যাবে, তাহলে হয়তো এবার তারা একটা ভিন্ন কিছু ঘটাতেও পারত, কিন্তু শেষ পর্যন্ত এক বক্সে তারা নিতে পারেনি। শেষ তক আবারও জামাতের বিরুদ্ধে কিন্তু কথাগুলো আসছে যে তাদের ইসলামের মধ্যে একটু ভেজাল আছে, অথবা তারা সুন্নি ইসলাম নয়, অথবা তারা ওহাবি, অথবা তারা কি একটা পন্থী যেন বলে, মৌদুদি পন্থী তাদেরকে বলা হয়। তো এই গোলমালগুলো জামাতকে সহ্য করতেই হবে, করে যেতেই হবে। তো এর মধ্য দিয়ে তো জামাত উইন একদম মন্দ করছে না, যেই পরিমাণ আসন পেয়েছে তো সেটাও তো অনেকের ধারণার বাইরে ছিল। যেখানে জামাত অভ্যস্ত 2 সিটে, 3 সিটে, সর্বোচ্চ 18 সিটে, আর মাঝে দিয়ে 10 সিটে। তো এর মধ্য দিয়েও জামাত কিন্তু রাজনীতিতে ফ্যাক্টর হয়েছে বিভিন্ন সময়, সেটা বিবেচনায় রাখতেই হবে। এখানে একটু প্রসঙ্গক্রমে বলা দরকার, জেনারেল এরশাদের পতনের একটা সূচনা কিন্তু জামাত করে দিয়েছিল আকস্মিকভাবে।
86 সংসদে। 88 সালে এসে তারা আকস্মিকভাবে সংসদ থেকে পদত্যাগ করে বসলো 10টা আসন নিয়ে, যেটা আওয়ামী লীগকেও বিপদে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ চেষ্টা করলো যে তারাও পদত্যাগ করবে, ততক্ষণে এরশাদ সাহেব সংসদে বিলুপ্ত করে দিলেন। অর্থাৎ পদত্যাগের সুযোগটাও কিন্তু আওয়ামী লীগকে আর দেননি এরশাদ সাহেব। পরবর্তীতে এই জামাত কিন্তু আবারও ফ্যাক্টর হয়েছে, বিএনপির সাথে চলেছে, বিএনপির সাথে কর্মসূচি পালন করেছে। ঠিক একটা সময়ে গিয়ে আবার আওয়ামী লীগের সাথে তাদের কিন্তু একটা মিতালি হয়ে গেল। ওটার নাম ছিল লিয়াজু কমিটি। তারা তখন ঐক্য জোট ঘোষণা করেনি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এবং সারা দেশ কিন্তু তারা তোলপাড় করে দিয়েছে। ওই সময় জামাত বরং আওয়ামী লীগের চেয়ে রাজপথে বিএনপির বিরুদ্ধে বেশি শক্তি নষ্ট করেছে, অথবা শক্তি ক্ষয় করেছে বলা চলে। ওই জামাত কিন্তু আবার একটা সময়ে বিএনপির সাথেই তাদের ঘর সংসার গড়ে উঠল। তারা জোটও করলো, নির্বাচনও করলো, সরকারেও গেল। আবার এই পর্যায়ে এসে বিএনপির সাথে তাদের একটা বিরোধ। এখন বিএনপি সম্পর্কে জামাতে ইসলাম যেসব কথা বলছে, আওয়ামী লীগ যদি মাঠে থাকতো ঠিক এই কথাগুলোই বলতো, মানে আওয়ামী লীগের কাজটা করে দিচ্ছে জামাতে ইসলাম। আবার জামাত সম্পর্কে বিএনপি যেসব কথাবার্তা বলছে বা গালমন্দ করছে, যে গুপ্ত গালি সহ নানান গালি দিচ্ছে, আওয়ামী লীগ মাঠে থাকলে হয়তো আওয়ামী লীগ এগুলোই দিত। এতে করে অর্থ কী দাঁড়াচ্ছে? যে আওয়ামী লীগ অত্যন্ত প্রাসঙ্গিক, বা আওয়ামী লীগ আছে মাঠে ময়দানে, বা তাদের কাজগুলো করে ফেলা হচ্ছে। জি।